আচ্ছা, তাহলে about the stratified squamous epithelium, the basal layer of cells rest on a basal lamina. The lowermost layer of cells are low columnar or cuboidal, low columnar or cuboidal. ভাই আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। Oh, sorry. আচ্ছা, তাহলে all the cells rest on a basal lamina. The lowermost layers of cell are low columnar or cuboidal. The intermediate layer of cells are polyhedral. Polyhedral মানে হচ্ছে এদের কোনো স্পেসিফিক সাইজ বা শেপ নেই। আর the cells that are the most superficial অথবা the cells that are the cells that face the lumen, the cells that face the lumen অথবা the cells that are most superficial, ওই সেলগুলো হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস সেল ওরা। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই যে এপিথেলিয়ামটা, এই এপিথেলিয়ামটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে কেরাটিনাইজড আর একটা হচ্ছে নন কেরাটিনাইজড। ঠিক আছে, তো কেরাটিনাইজড এপিথেলিয়ামটার বৈশিষ্ট্যটা কি? কেরাটিনাইজড এপিথেলিয়ামের সেলগুলোর মধ্যে মানে কেরাটিন জমতে থাকে এবং এবং এরা যত উপরে যায় এদের কেরাটিনের পরিমাণ তত বাড়ে, এদের কেরাটিনের পরিমাণ তত বাড়তে থাকে। এবং সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারের যেই সেলগুলা, সেই সেলগুলাটা এতটাই কেরাটিনাইজড হয়ে যায় যে এই সেলগুলো কেরাটিন ছাড়া আর কিছু থাকেই না। বেসিক্যালি সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারে যে সেল, এই সেলগুলোতে কোনো নিউক্লিয়াসও থাকে না। তাহলে কেরাটিনাইজড এপিথেলিয়াম কি? কেরাটিনাইজড এপিথেলিয়ামে কেরাটিন নামক একরকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে। তোমরা জানো কেরাটিন হচ্ছে এক প্রকার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই এপিথেলিয়ামে, তাহলে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে কেরাটিন নামক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, সেলগুলাতে কেরাটিন জমতে থাকে। সবচেয়ে উপরের লেয়ারে যে সেলগুলা, এগুলাতে এতই কেরাটিন জমে যে এগুলা পুরো নন নিউক্লিয়েটেড হয়ে যায়, নিউক্লিয়াসের জায়গাটাও কেরাটিন দখল করে নেয়। এবং সবচেয়ে অ্যাপিক্যাল লেয়ারের সেলগুলো হচ্ছে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এই হচ্ছে কেরাটিনাইজড এপিথেলিয়াম। আর নন কেরাটিনাইজড এপিথেলিয়াম হচ্ছে যে নরমালি আর কি, কোনো কেরাটিন নাই, জাস্ট সেলগুলো আছে এবং সবচেয়ে অ্যাপিক্যাল লেয়ারের সেলগুলো নিউক্লিয়াস রিটেইন করে। the apical cells have nucleus আর হচ্ছে have nucleus আর হচ্ছে যেটা এবং apical cells have metabolic activity, have metabolic activity। আচ্ছা, এখন তাহলে আমরা এগুলোর বললাম, তাহলে আমরা এখন একটু একটা লোকেশন বলি, কোনটা কোথায় দেখা যায়। খুবই সহজ, একটা করে এক্সাম্পল আমরা যদি মানে বলতে চাই, তাহলে কেরাটিনাইজড এপিথেলিয়াম হচ্ছে স্কিনে, স্কিনের কোন লেয়ারে? স্কিনের এপিডার্মিসে। স্কিনের এপিডার্মিসটাই কিন্তু এপিথেলিয়াল টিস্যু, ডার্মিসটা কিন্তু কানেকটিভ টিস্যু। সো শুধু স্কিন বললে হবে না, এপিডার্মিস। তাহলে এপিডার্মিসে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। আর নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের বডির ভিতর দিকের জায়গাগুলা, বাট হুইচ আর ক্লোজ টু দ্য এক্সটার্নাল ওপেনিং। যেমন আমরা যদি উপর থেকে আসি, উপর থেকে আসলে হচ্ছে যে ওরাল ক্যাভিটি, তারপর হচ্ছে টাং, ওরাল ক্যাভিটি, টাং, তারপর হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস এবং আচ্ছা ইসোফেগাসের আগে ওরোফ্যারিংস, ইসোফেগাসের আগে ওরোফ্যারিংস। তাহলে এগুলো হচ্ছে আমার এলিমেন্টারি ট্র্যাক্টের সবচেয়ে উপরের পার্টগুলা। এছাড়া এলিমেন্টারি পার্টের একদম নিচের একটা পার্ট আছে অ্যানাল ক্যানাল, বিলো দ্য ডেন্টেড লাইন, অ্যানাল ক্যানাল বিলো দ্য ডেন্টেড লাইন। আর কি আছে? জেনিটালিয়া আছে। জেনিটালিয়াটা কি? সেটা হচ্ছে যেমন ভ্যাজাইনা। তাহলে এইগুলাতে পাওয়া যায় নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এপিডার্মিস অফ দ্য স্কিনে পাওয়া যায় কেরাটিনাইজড, আর ওরাল ক্যাভিটি, ইসোফেগাস এবং ভ্যাজিনাতে পাওয়া যায় নন কেরাটিনাইজড। আর আরেকটা এক্সাম্পল, এটা তোমরা যদি মনে রাখতে পারো, আমাদের যে চোখের কর্নিয়া আছে, কর্নিয়ার 5টা লেয়ার আছে: অ্যান্টেরিয়র এপিথেলিয়াম, বাউমেন্স লেয়ার, কর্নিয়াল স্ট্রোমা, ডেসিমেন্স মেমব্রেন আর পোস্টেরিয়র এপিথেলিয়াম। এটা আমি এখন বেশি বলবো না, এটা পরে বলবো, জাস্ট এটাই বলে রাখি, কর্নিয়ার যেই অ্যান্টেরিয়র যে এপিথেলিয়াম, এই অ্যান্টেরিয়র এপিথেলিয়ামেও
নন ক্যারাটিনারি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। তো এটা এখন এটার ফাংশনটা কি? এতগুলো লেয়ার থাকার কারণটা হচ্ছে যেন একটা লেয়ার ফ্রিকশনের জন্য যদি চলে যায় তাও যেন লেয়ার মানে এনাফ লেয়ার অবশিষ্ট থাকে টু মেনটেন দ্য ফাংশন, এবং ওই জায়গাগুলোতেই এই এপিথেলিয়ামটা থাকে যেখানে অনেক ফ্রিকশন, অনেক অ্যাব্রেশন হওয়ার চান্স আছে, যেমন স্কিন, তারপর আমরা যে ওরাল ক্যাভিটি, আমরা যে খাই, খাওয়ার সময় হচ্ছে রাফ ফুড পার্টিকেল ঢুকতে পারে, তারপর ভ্যাজাইনাতে সেক্সুয়াল ইন্টারকোর্স এর জন্য ফ্রিকশন হতে পারে। এই সব জায়গা যেখানে চান্স অফ ফ্রিকশন আছে সেই জায়গাগুলোতে ফ্রিকশন, অ্যাব্রেশন এবং যেখানে ইনফেকশন হওয়ার চান্স আছে, মানে এক্সটার্নাল যে অর্গানিজমগুলো, মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে মাইক্রো অর্গানিজম ঢোকার চান্স আছে যেখানে, সেখানে আছে এই এপিথেলিয়ামটা। এবং এটা আরেকটা কাজ আছে, এতগুলা লেয়ার থাকার কারণে একটা মাইক্রো অর্গানিজম যদি বাই চান্স ঢুকেও যায়, ইট ক্যান নট গো অল দ্য ওয়ে টু দ্য ডিপ, সো ইট প্রোটেক্টস এগেনস্ট ইজি ইনভেশন বাই মাইক্রো অর্গানিজম। আর যেই এপিথেলিয়ামটা কেরাটিনাইজড, তার একটা স্পেশাল ফাংশন আছে, প্রিভেন্টস এক্সেসিভ ওয়াটার লস। যেমন আমাদের স্কিন দিয়ে যদি কেরাটিন না থাকতো তাহলে কিন্তু প্রচুর ওয়াটার লস হইতো। তাহলে হোয়ার ইট ইজ কেরাটিনাইজড, ইট প্রিভেন্টস ওয়াটার লস। এটার একটা ইমপ্লিকেশন আছে, যারা বার্নের পেশেন্ট ওদের কিন্তু স্কিন পুরোটাই লস্ট হয়ে যায়, তখন কিন্তু ওদের এই লস্ট স্কিন দিয়ে ডিউ টু অ্যাবসেন্স অফ দিস এপিথেলিয়াম অনেক ওয়াটার লস হয়, এবং ওরা কিন্তু বেসিক্যালি ওয়াটার লস থেকেই ডিহাইড্রেশন হয়ে দেন হাইপোভলিমিক শক হয়ে তারপর মারা যায়। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট একটা সাইড নোট। ওকে, তাহলে এই ছিল নন মানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কারো কোয়ারি থাকলে কিন্তু মাঝখানে আমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমরা এখন স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম আর স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামে চলে আসি। স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল আর স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম নিয়ে তোমাদের খুব বেশি চিন্তা না করলেও হবে। এই দুটো এপিথেলিয়াম খুবই রেয়ার এবং খুবই আনকমন, মানে আমাদের শরীরের খুবই অল্প জায়গায় এদেরকে দেখা যায়। সো ওই অল্প একটা জায়গার নাম জাস্ট মনে রাখতে হবে। তাহলে আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল আর স্ট্র্যাটিফাইড কলামনার দুইটা তাহলে একটু দেখি। আম, একই মানে একই কথাই, দ্য বেজাল মোস্ট সেলস রেস্ট অন আ বেজাল ল্যামিনা। ও আচ্ছা, আরেকটা স্পেশাল জিনিস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল মানে কিন্তু একটা জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে। দেখো, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হচ্ছে মেনি লেয়ার, স্ট্র্যাটিফাইড কলামনার হচ্ছে মেনি লেয়ার, কিন্তু স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এটা হচ্ছে অনলি 2 লেয়ার্স অলওয়েজ। এটা যেখানেই পাওয়া যায় এখানে দুইটা লেয়ার বেশি থাকে না ইউজুয়ালি। আর আমরা স্ট্র্যাটিফাইডের মধ্যে আরেকটা পড়েছিলাম, ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটাও কিন্তু মেনি না, এটা হচ্ছে লিমিটেড। কত? 4 to 6 লেয়ার্স। তাহলে খেয়াল রাখবে এই জিনিসগুলা। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? স্ট্র্যাটিফাইড কিউবয়েডালে ইউজুয়ালি দুইটা লেয়ার থাকে, আর ট্রানজিশনাল এপিথেলিয়াম ইউজুয়ালি 4 to 6 লেয়ার্স থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখানেও দেখো, তাহলে কিউবয়েডালে লোয়ার মোস্ট সেলগুলা তোমরা আঁকবা, তারপরে উপরে জাস্ট আর একটা লেয়ার দিবা। এটা এমন ভাবে আঁকবা যেন হচ্ছে তোমার এরকম সবগুলোর হাইট এবং ওয়েট সমান হয়। সো ওইভাবে আঁকবা, একটু খেয়াল রেখে রেখে আঁকবা। আর নিউক্লিয়াসটা দিবা একদম মাঝখানে, এবং স্ফেরিক্যাল নিউক্লিয়াস দিবা। তাহলে the basal layer of cells rest on a basal lamina. There are usually 2 layers. The apical অথবা the luminal layer contains cuboidal cell যেটার হাইট এবং ওয়েট সমান, এবং নিউক্লিয়াসগুলা স্ফেরিক্যাল এবং লাইস সেন্ট্রালি। আচ্ছা, আমরা লোকেশন বলার আগে আমরা স্ট্র্যাটিফাইড কলামনারটাও তাহলে বলে নেই। কলামনারটাও একই অনেকটা, এরকম লেয়ার দিব অনেকগুলা, সবচেয়ে উপরে লেয়ারের সেলগুলো হবে এরকম টল কলামনার, অর্থাৎ সেলের হাইট ইজ মোর দেন উইথ, এবং নিউক্লিয়াসগুলো হচ্ছে যে স্পিন্ডল শেপড, এবং নিউক্লিয়াসগুলো থাকবে বেজালি। তাহলে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল কলামনারে ক্যারেক্টার গেল। এখন জাস্ট লোকেশনটা আগে জানি। আগে স্ট্র্যাটিফাইড কলামনারের লোকেশনটা বলে দেই। স্ট্র্যাটিফাইড কলামনার শরীরের ইউজুয়ালি একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে কনজাংটিভা। খেয়াল রাখো,
কর্নিয়াতে পাওয়া যায় নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, কর্নিয়ার সবচেয়ে অ্যান্টেরিয়র লেয়ারে। আর কনজাংটিভাতে পাওয়া যায় কি স্ট্র্যাটিফাইড কলামনার, ঠিক আছে। আর স্ট্র্যাটিফাইড কিউবয়েডালটা কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটিফাইড কিউবয়েডালটা পাওয়া যায় হচ্ছে দুইটা জায়গা, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে ওভারিয়ান ফলিকল। থাইরয়েড গ্ল্যান্ড এন্ড ওভারিয়ান ফলিকল, জাস্ট এই দুইটা জায়গায়। আচ্ছা, তাহলে আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসটা মোটামুটি জেনে ফেললাম। তাহলে লোকেশন, আচ্ছা ওয়েট, সরি, থাইরয়েড গ্ল্যান্ড না, থাইরয়েড গ্ল্যান্ড মনে হয়, আচ্ছা থাইরয়েড গ্ল্যান্ড কি আমি আগের দিন সিম্পল কলামনার বলছিলাম না? সরি, সিম্পল কিউবয়েডাল, কারো কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, থাইরয়েড ফলিকুলার আমি আমি এক্সট্রিমলি সরি, এটা থাইরয়েড গ্ল্যান্ড না, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড ডাক্ট, ডাক্টস অফ সোয়েট গ্ল্যান্ড, ডাক্টস অফ সোয়েট গ্ল্যান্ড। আর ওভারিয়ান ফলিকল, এটা ঠিক আছে। তাহলে সরি, সো ডাক্টস অফ সোয়েট গ্ল্যান্ড এবং ডেভেলপিং ওভারিয়ান ফলিকল। আর স্ট্র্যাটিফাইড কলামনার পাওয়া যায় কোথায়? শুধুমাত্র কনজাংটিভাতে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লাস্টে আমাদের ক্লাসিফিকেশন অফ লাইনিং এপিথেলিয়ামের লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। আচ্ছা, ট্রানজিশনাল এপিথেলিয়ামের নামটা আগে একটু দেখো। ট্রানজিশনাল, ট্রানজিশন মানে হচ্ছে মানে সামথিং দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু চেঞ্জ ইটস শেপ অথবা ইটস ক্যারেক্টার, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো নামটা যেহেতু এরকম, সো নামের সাথে মিল রেখে এর কাজটা অনেকটা এরকমই। মানে এই এপিথেলিয়ামটা মানে দুইটা ভিন্ন ভিন্ন সময় দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার নেয়, এই জন্য এটার নামটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। আচ্ছা, তাহলে আমরা একটু তাহলে দেখাই। ওকে, তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কিভাবে তোমরা আঁকবা? অবশ্যই এখানে অলওয়েজ 4 to 6 লেয়ার্স দিবা, এর বেশি না বা এর কমও না। সো টু বি সেফ ইউ শুড গিভ 4 লেয়ার্স, ওকে। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, এখানে তোমার এরকম 4টা লেয়ার দিবা। নিচের লেয়ারগুলো হচ্ছে তোমার এরকম লো কিউবয়েডাল বা লো কলামনার তোমরা দিতে পারো। মাঝখানে লেয়ারগুলা চাইলে পলিহেড্রাল বা একটু নরমালি কোনোভাবে আঁকলে হবে, এত ইয়ে করার নাই। এখানে মেইন এটা হচ্ছে যে একদম টপ মোস্ট লেয়ারটা খুব ভালো মতো আঁকতে হবে। আচ্ছা, 4 to 6 তো আমি 5টা লেয়ার আঁকি আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবচেয়ে উপরের লেয়ারের যে সেলগুলা, এগুলা হবে এরকম ডোম শেপড এবং একটা সেলের সাইজ হবে অনেক বড় বড়, যে তার নিচের প্রায় 2-3টা সেলকে কভার করতে পারবে, ওকে। তাহলে তোমরা যদি এই পাশে আরো কিছু সেল দাও, এভাবে দিতে পারো। আচ্ছা, এখন এই সেলগুলোতে তো নিউক্লিয়াস দিলাই তোমরা এরকম, এই সেলগুলোতে নিউক্লিয়াস তোমরা 2টা করে দিতে পারো, কোনোটাতে একটা করে দিতে পারো, মানে দিস সেলস ক্যান বি মাল্টি নিউক্লিয়েটেড। আচ্ছা, তাহলে আমি কি বললাম দেখো, ট্রানজিশনাল এপিথেলিয়ামের সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ার যেটা, সেই সুপারফিশিয়াল লেয়ার একরকম স্পেশালাইজড সেল থাকে। এই স্পেশালাইজড সেলের নাম হচ্ছে আমব্রেলা সেল। এই সেলগুলো হচ্ছে হিউজ ইন শেপ, ডোম শেপড, ডোম শেপড, এবং দিস সেলস ক্যান বি মাল্টিনিউক্লিয়েটেড, ক্যান বি মাল্টিনিউক্লিয়েটেড। এবং এই সেলগুলোতে আরো কি কি থাকে, এই সেলগুলার উপরে একরকম মসৃণ কিউটিকুলার লেয়ার থাকে, স্মুথ কিউটিকুলার লেয়ার থাকে। মানে নর্মাল সেল মেমব্রেনের উপরেই একটা গ্লাইকোলিপিড এবং মানে একটা লিপিড লেয়ার থাকে খুবই থিক, এটার নাম হচ্ছে কিউটিকল বা কিউটিকুলার লেয়ার। আর দুইটা যে অ্যাডজাসেন্ট আমব্রেলা সেল, দুইটা অ্যাডজাসেন্ট আমব্রেলা সেলের মধ্যে টাইট জাংশন থাকে। কি বললাম? তাহলে আর কি কি থাকে এখানে? কিউটিকল থাকে, আর দুইটা অ্যাডজাসেন্ট আমব্রেলা সেলের মধ্যে টাইট জাংশনস থাকে, টাইট জাংশন। তাহলে এই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স, ওকে। আচ্ছা, তাহলে আগে আমরা একটু ক্যারেক্টারটা একটু দেখি। এটা হচ্ছে একটা মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম, অনলি 4 to 6 লেয়ার্স অফ সেলস।
সবচেয়ে নিচের লেয়ারগুলো কিউবয়েডাল বা লো কলামনার, মাঝখানেগুলো পলিহেড্রাল, সারফেস সেলগুলো হচ্ছে স্পেশাল। সারফেস সেলগুলোকে কি বলা হয়? সারফেস সেলগুলোকে বলা হয় আমব্রেলা সেল। এটা হচ্ছে লার্জ এবং ডোম শেপড সেল, এবং এই সেলগুলোতে সাইটোপ্লাজম থাকে অনেক বেশি, অ্যাবান্ডেন্ট। নিউক্লিয়াসটা থাকে প্রমিনেন্ট এবং সামটাইমস মাল্টিনিউক্লিয়েটেড, সামটাইমস মেবি মাল্টিনিউক্লিয়েটেড। আচ্ছা, these cells connected to each other by tight junction, এবং এই সেলগুলোর যে লুমিনাল সারফেস মানে সুপারফিশিয়াল বা অ্যাপিক্যাল যে সারফেসটা, সুপারফিশিয়াল বলবো না অ্যাকচুয়ালি, অ্যাপিক্যাল মানে লুমিনাল যে সারফেসটা, সেখানে অনেক থিক হয়ে যায় সেল মেমব্রেনটা, থিক হয়ে কিউটিকল ফর্ম করে। আচ্ছা, কিউটিকল ফর্ম করে। এখন একটু তাহলে একটু খেয়াল রাখো, তাহলে দিস ওয়াজ দ্য ক্যারেক্টার। আচ্ছা, তাহলে একটু দেখো যে এটা কোথায় পাওয়া যায়। একটা জিনিস খেয়াল রাখো, ট্রানজিশনাল এপিথেলিয়ামের আরেকটা নাম হচ্ছে ইউরোথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম আরেকটা নাম হচ্ছে ইউরোথেলিয়াম। এটা কোথায় পাওয়া যায় দেখো, এটা হচ্ছে তোমরা যারা অ্যানাটমি পড়েছিলা, সরি হ্যাঁ অ্যানাটমি তো সবাই পড়েছে, মানে যারা এমব্রায়ো পড়েছিলা, এমব্রায়োতে আমি দুইটা পার্ট বলেছিলাম কিডনির, একটা হচ্ছে সিক্রেটরি পার্ট, একটা হচ্ছে কালেক্টিং পার্ট। খেয়াল আছে আশা করি। তো কালেক্টিং পার্ট শুরু হয় কোথা থেকে? কালেক্টিং ডাক্ট, তারপরে হচ্ছে মাইনর ক্যালিক্স, তারপর হচ্ছে মেজর ক্যালিক্স, তারপরে হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার, তারপরে হচ্ছে টিপিক্যাল ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, আর তারপর হচ্ছে যে পার্ট অফ দ্য ইউরেথ্রা। আচ্ছা ওয়েট, কালেক্টিং পার্ট থেকে কিন্তু জাস্ট এই পর্যন্ত ফর্ম হয় আর কি, আর এটা হচ্ছে ক্লোয়েকা থেকে ফর্ম হয়। তো যাই হোক, একটু দেখো, এই যে মাইনর ক্যালিক্স থেকে শুরু করে এই পর্যন্ত পার্ট অফ দ্য ইউরেথ্রা, এই পর্যন্ত যা যা আছে, এই সবগুলাতে কি পাওয়া যায়? এই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা পাওয়া যায়। এই সবগুলাতে পাওয়া যায় ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এটা কোন সিস্টেমের সাথে রিলেটেড? ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেমের সাথে রিলেটেড। এজন্য এটা আরেকটা নাম হচ্ছে ইউরোথেলিয়াম। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমরা একটু পজ দিই 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বললাম, তাহলে কোথায় পাওয়া যায় এটাকে? মাইনর ক্যালিক্স থেকে শুরু করে মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং পার্ট অফ দ্য ইউরেথ্রা। যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউরোথেলিয়াম বা ইউরিনারি প্যাসেজে পাওয়া যায়, এজন্য এটাকে ইউরোথেলিয়াম বলা হয়। আচ্ছা, এখানে থেকে এটা কি কাজটা করে একটু দেখো। এই সবগুলোর ভিতরে কি থাকে আলটিমেটলি দেখো, এই হচ্ছে তোমার সাপোজ কিডনিটা, এই হচ্ছে তোমার মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, সাপোজ এই হচ্ছে পেলভিস, তারপর ইউরেটার, আর তারপর ধরো এটা ইউরিনারি ব্ল্যাডারে ঢুকে যাচ্ছে,
দুই পাশেই ইউরিনারি ব্ল্যাডার, তারপর ইউরেথ্রা। তো এই যে পুরো যে টিস্যুটা, এর মধ্যে কি থাকে? এই জায়গাটার পুরাটার মধ্যে কিন্তু ইউরিন থাকে, হ্যাঁ, ইউরিন থাকে। তো এখন একটা জিনিস তুমি একটু খেয়াল করো, এই ইউরিনের ভিতরে কি থাকে? নানান রকম ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে, রাইট? তো এখন তোমরা একটু চিন্তা করো, এই যে ইউরিনের ভিতরে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোর কনসেন্ট্রেশন কিন্তু ব্লাড থেকে অনেক বেশি। তো এখন ইউরিনারি ব্ল্যাডার তো একটা সেল, তাই না? মানে সরি, একটা সেল না, মানে ইউরিনারি ব্ল্যাডারের লাইনিং এ তো সেল আছে, অনেক অনেক সেল আছে। এগুলো সবগুলোরই তো লাইনিং এ অনেক অনেক সেল আছে। আবার এগুলোর নিজস্ব ব্লাড ভেসেল আছে, তাই না? ব্লাড ভেসেল আছে। তো এখন আমরা সবাই জানি যে ডিফিউশন মানে কি? কম কম ঘনমাত্রার, মানে একটা দ্রবণ বেশি ঘনমাত্রা থেকে তার কম ঘনমাত্রার দিকে যাবে, ব্যালেন্স হয়ে যাবে তার কনসেন্ট্রেশনটা। তো নরমালি তাহলে কি হওয়া উচিত? এই যে এখানে যে ওয়েস্ট পার্টিকেলগুলো আছে, বর্জ্য পদার্থ, এগুলা সেলে ব্লাডে ঢুকে যাওয়ার কথা না? তো ঢুকে গেলে কি লাভ হইলো? কিডনি এত কষ্ট করে ফিল্টার করলো আমাদের ইউরিনটা, লাভ তো হলো না। এজন্য এই জায়গাগুলাতে সুন্দর করে ট্রানজিশনাল এপিথেলিয়ামগুলো থাকে। এবং আমি একটা জিনিস বলেছি যে ট্রানজিশনাল এপিথেলিয়ামের সবচেয়ে উপরে কি থাকে? আমব্রেলা সেল। এই আমব্রেলা সেলগুলো এরকম একটা লেয়ারের মতো তৈরি করে, এবং আমব্রেলা সেলগুলো কি করে, যেহেতু এদের 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 অ্যাপিকাল সারফেসে যেহেতু কিউটিকল থাকে, এবং দুইটা অ্যাডজাসেন্ট সেলের মধ্যে যেহেতু টাইট জাংশন থাকে, এজন্য তারা ইউরিনের ওয়েস্ট পার্টিকেলগুলোকে ডিফিউশন হয়ে বডির নর্মাল সেল বা ব্লাডে চলে যেতে দেয় না। তাহলে ইট প্রিভেন্টস reabsorption of material from urine, এবং it forms an osmotic barrier between urine and tissue fluid. আশা করি সবাই ক্লিয়ার হইছো এই দুটা ফাংশন। বেসিক্যালি ইউরিনের ওয়েস্ট বা টক্সিক পার্টিকেলগুলা যেন রিঅ্যাবজর্ব হয়ে সেলে বা ব্লাডে চলে না যায়, এজন্যই ট্রানজিশন এপিথেলিয়ামটা থাকে। এবং কিভাবে সেটা প্রিভেন্ট করে? এর সবচেয়ে উপরে যে লেয়ারটা আমব্রেলা সেল, সেই আমব্রেলা সেলগুলোর মানে উপরে কিউটিকুলার লেয়ার থাকে এবং নিজেদের মধ্যে টাইট জাংশন থাকে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটার নামকরণের সার্থকতাটা কি? এটার নাম কেন ট্রানজিশনাল হইল? দেখা যায় কি, যখন রেস্টিং অবস্থায় থাকে সেলটা, সরি ব্ল্যাডারটা, মানে নর্মাল ব্ল্যাডারে কোনো ইউরিন নাই, তখন দেখো আমি যদি দ্রুত কিছু সেল এঁকে ফেলি, তখন সবচেয়ে উপরের লেয়ারের সেলগুলো এরকম হয়ে থাকে, এরকম অনেক অনেক হাই হয়ে থাকে। তারপর ব্ল্যাডার যখন ইউরিন ফিল্ড হয়ে ডিস্টেন্ডেড হয়ে যায়, তখন কি হয় দেখো, তখন একটু এরকম একটা চেঞ্জ হয়। তাহলে দেখতেছো যখন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, তখন সেলগুলা আরেকটু ছড়ায় চড়া হয়ে যাচ্ছে। ওকে, তখন শুরুতে সেলগুলো ডোম শেপ থাকে, ডিস্টেন্ডেড হলে সেলগুলো আরেকটু চ্যাপ্টা হয়ে যায়। তাহলে এই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম বা ইউরোথেলিয়াম। তাহলে কিভাবে, তাহলে প্রশ্ন আসতে পারে যে কেন কিডনিতে ইউরোথেলিয়াম বা ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে? কারণ ইট হ্যাজ টু প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। কিভাবে এটা প্রিভেন্ট করে ইউরিন রিঅ্যাবজর্পশন? বিটুইন সেলস দেয়ার ইজ টাইট জাংশন, এবং অন অ্যাপিকাল সারফেস দেয়ার ইজ কিউটিকল। আর এটার নাম কেন ট্রানজিশনাল এপিথেলিয়াম? বিকজ যখন ব্লাডার ডিস্টেন্ডেড থাকে তখন এটা দেখতে একরকম থাকে, যখন ব্লাডারটা এমটি থাকে তখন দেখতে একরকম লাগে। ওকে, মানে এটার সেলগুলো ডোম শেপড হওয়ার আরেকটা সার্থকতা হচ্ছে ইট অ্যালাউজ দ্য ডিস্টেনশন অথবা ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ব্লাডার ইজিলি। তাহলে এই যে যে কোয়েশ্চেনগুলো আর কি, প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ম্যাটেরিয়াল ফ্রম ইউরিন, হাউ? আমরা অলরেডি বললাম, between cells there is tight junction, on apical surface there is cuticle. Prevents reabsorption of material from urine, why? কারণ টক্সিক সাবস্টেন্স গুলো যদি ইউরিন থেকে ব্লাডে চলে আসে তাহলে তো লাভ নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটা ইম্পর্টেন্ট একটা চার্ট, ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসে অনেক অনেক লেয়ার থাকে, মেনি লেয়ার, কিন্তু ট্রানজিশন এপিথেলিয়ামে ইউজুয়ালি 4 to 6 লেয়ার থাকে। এখানে সবচেয়ে সারফেসের সেলগুলো যেগুলো, সেগুলো স্কোয়ামাস মানে ফ্ল্যাট, এবং ট্রানজিশনাল এপিথেলিয়ামে সবচেয়ে সুপারফিশিয়াল সেলগুলো ডোম শেপড অথবা আমব্রেলা শেপড।
আচ্ছা, এখানে যে নিউক্লিয়াসটা এটা ইউজুয়ালি সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং এটার শেপটা কেমন হয়, ফ্ল্যাট। এখানে ইউজুয়ালি দুইটা নিউক্লিয়াস থাকতে পারে, মেবি বাই নিউক্লিয়েটেড। আর ফাংশন কি এটার, প্রিভেন্টস অ্যাব্রেশন, ওয়্যার এন্ড টিয়ার, আর এটা হচ্ছে প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন, প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। তাহলে সবাই আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে লাইনিং এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন আমরা একটু সারফেস সেল সারফেস, ভাইয়া হ্যাঁ জি, ভাইয়া ইউরিনারি ব্লাডারের যে ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুগুলো এগুলি কি ডেট্রোসাল মাসেল তৈরি করতেছে? না না, ডেট্রোসাল মাসেল তো মাসেল, ওইটা তো মাসেল লেয়ার ভিতরে থাকে, আরো ডিপে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সুপার মানে সবচেয়ে লুমিনাল যে লেয়ারটা মানে মিউকোসা, ঠিক আছে। মাসেল লেয়ার ওইটা মাসেল টিস্যু যখন পড়বো ওইটার সাথে আমরা কিন্তু শুধু এপিথেলিয়াল টিস্যু পড়তেছি। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে সমস্ত অর্গানে বা ভিসেরে তোমরা যত অর্গানে মিউকোসা নামক ওয়ার্ডটা দেখবা, হ্যাঁ, মিউকোসাটাই এপিথেলিয়াম, অথবা স্কিনের যে এপিডার্মিস ওইটাই এপিথেলিয়াম। যখনই মাসেল ওয়ার্ডটা চলে আসবে দ্যাট ইজ মাসকুলার টিস্যু। ওকে, কনফিউজ করো না। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি মুভ করতেছি। আচ্ছা, আমি একটা কথা আগের দিন বলছিলাম যে একটা এপিথেলিয়াল সেল ইট ডিসপ্লেস পোলারিটি। পোলারিটি মানে হচ্ছে সাপোজ এই হচ্ছে অ্যাপিক্যাল সারফেস অথবা লুমিনাল সারফেস, এই হচ্ছে বেসাল সারফেস, আর এই হচ্ছে ল্যাটারাল সারফেস, এই দুদিকে ল্যাটারাল সারফেস। তো জিনিসটা হচ্ছে কি, এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সারফেসে কিছু ইউনিক ফিচার দেখা যায় যেটা অন্য কোনো সারফেসে দেখা যায় না। যেমন ল্যাটারাল সারফেসে যে ফিচার এটা শুধু ল্যাটারাল সারফেসে থাকবে, বেজালে যে ফিচার শুধু বেজালে থাকবে, এবং অ্যাপিকালে কিছু ইউনিক ফিচার থাকবে। এগুলোকে বলা হয় এক কথায় এপিথেলিয়াল সেল সারফেস মডিফিকেশন, এপিথেলিয়াল সেল সারফেস মডিফিকেশন। তো আমাদের কি কি মডিফিকেশন আছে আমরা এক কথা একটু জেনে নেই আগে। দেখো, লিস্ট করে ফেলো তোমরা। ফার্স্টে আসি অ্যাপিকালে, জাস্ট আগে নামগুলো বলতেছি। অ্যাপিকালে আছে সিরিয়ালি, মাইক্রোভিলাই, দেন স্টেরিওসিলিয়া, দেন সিলিয়া, দেন ফ্লাজেলা। আচ্ছা, এই দুইটার কোর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর এই দুইটার কোর হচ্ছে মাইক্রোটিউবিউল। এই হচ্ছে কি অ্যাপিক্যাল সেল সারফেস মডিফিকেশন। এখন আসি ল্যাটারাল সেল সারফেস মডিফিকেশন। আচ্ছা আচ্ছা, ওয়েট একটা মিনিট, একটু ওয়েট করো একটা মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি আমি নিজে ভুলে গেছিলাম ল্যাটারাল গুলো কি কি ছিল, সব নাম মনে নেই আমার। আচ্ছা, ওইটা দেখতে গেছিলাম একটু। হ্যাঁ, তাহলে ল্যাটারাল সেল সারফেসে হচ্ছে কি কি থাকবে দেখো, টাইট জাংশন, তারপর থাকবে গ্যাপ জাংশন, তারপর থাকবে জনিউলা অ্যাডহেরেন্স, আর হচ্ছে ডেজমোসোম। নামগুলা জাস্ট বলতেছি। এখন আসি বেসাল সারফেসে কি কি মডিফিকেশন থাকবে। বেসাল সারফেসে বেসিক্যালি একটা থাকবে হেমিডেজমোসোম, আর থাকবে কিছু ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন। ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন। আচ্ছা, আমাদের বেসিক্যালি শুধু অ্যাপিক্যাল সেল সারফেসে যে মডিফিকেশন এটা জানলেই চলবে, তবে আমি এছাড়া আরো কয়েকটা জিনিস একটু এক কথায় বলে দিচ্ছি, তোমরা এখন লিখে নিতে পারো চাইলে। টাইট জাংশন হচ্ছে প্রিভেন্টস
প্যাসেজ অফ সাবস্টেন্স, দাঁড়াও, প্রিভেন্টস প্যাসেজ অফ সাবস্টেন্স বিটুইন সেল, দাঁড়াও ওয়েট জায়গা বের করে নিই, হ্যাঁ, প্রিভেন্টস প্যাসেজ অফ সাবস্টেন্স বিটুইন সেলস, মানে দুইটা সেলের মধ্য দিয়ে যেন কিছু যাইতে না পারে ওইটাকে সে প্রিভেন্ট করে। যেমন আমরা এই মাত্রই দেখলাম ট্রানজিশনাল এপিথেলিয়ামে, এই হচ্ছে টাইট জাংশন 1 নাম্বার কাজ, এবং 2 নাম্বার কাজ হচ্ছে 2 নাম্বার কাজ একটা জানি কি ছিল, আচ্ছা ওয়েট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি সরি আরেকটা জিনিস, এটা হচ্ছে সেলকে দুইটা ডোমেনে ভাগ করে, একটা হচ্ছে অ্যাপিকাল আর একটা হচ্ছে বেজোল্যাটারাল। এটা হচ্ছে divides epithelial cell into apical domain and basolateral domain। আচ্ছা গ্যাপ জাংশন হচ্ছে এটার একটাই কাজ, allows passage of substance from one cell to another cell directly, from one cell to another cell directly without going to ECF, without going to ECF। আচ্ছা আর গ্যাপ জাংশনে স্টার্ট দিয়ে দুইটা কথা লিখে রাখো একটু তোমরা পারলে। এটা স্ট্রাকচার হচ্ছে কানেক্স, মানে এটা স্ট্রাকচারটা হচ্ছে কানেক্সন নামক একটা প্রোটিন, কানেক্সন, কানেক্সন না কানেক্সিন, একটা মিনিট, ভাইয়া কোনেক্সিন মেবি। কোনেক্সিন, আচ্ছা ওয়েট, মানে জিনিসটা হচ্ছে কি যেমন তোমার একটা ইউনিট থাকে, এই 6টা জিনিস একসাথে চারপাশে থাকে, দেন এই 6টা জিনিস মিলে আরেকটা স্ট্রাকচার বানায় আর কি। বলতেছি আমি, দাঁড়াও একটা মিনিট আমি এখনই বলতেছি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কোনেক্সিন, ঠিক আছে, এটা স্ট্রাকচার মানে মানে ইট ইজ মেড আপ অফ কোনেক্সিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর হচ্ছে ডেসমোজোম, ডেসমোজোম হচ্ছে অ্যাটাচেস ওয়ান সেল টু অ্যানাদার, ওয়ান সেল টু অ্যানাদার সেল। আচ্ছা আর জোনুলা অ্যাডহেরেন্সের কাজ অনেকটা এরকমই, অ্যাটাচেস ওয়ান সেল টু অ্যানাদার সেল, তবে আচ্ছা থাক আর বেশি ডিটেলস লাগবে না। আর হেমিডেসমোজোমের কাজটা হচ্ছে কি, এটা যেহেতু বেজাল সারফেসে থাকে, সো এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে সেলকে অ্যাটাচ করে রাখে। সো অ্যাটাচেস সেল, মানে মানে এটা কিন্তু শুধু বেজাল লেয়ারে যে সেল থাকে সেখানে থাকে, অন্য লেয়ারে থাকে না। অ্যাটাচেস বেজাল লেয়ার অফ সেল টু বেসমেন্ট, টু টু বেজাল ল্যামিনা, টু বেজাল ল্যামিনা অথবা বেসমেন্ট মেমব্রেন যাই বলো সমস্যা নেই। আচ্ছা আমি তো দুইটাই বেজাল ল্যামিনা লিখলাম। তাহলে এই হচ্ছে ল্যাটারাল এবং বেজাল সারফেসের মডিফিকেশন, এগুলা নিয়ে তোমাদের আর ডিটেল জানতে হবে না, এতটুকুই। এখন আমরা তাহলে অ্যাপিকালে চলে যাই, অ্যাপিকালটা আমাদের খুব ভালো করে জানতে হবে, অ্যাপিকালের স্ট্রাকচারগুলো। তাহলে দাঁড়া আরেকবার বলি, তাহলে বেজাল সারফেসে হচ্ছে ইনফোল্ডিং থাকবে, আর আর হচ্ছে হেমিডেসমোসোম থাকবে, তাহলে অ্যাটাচ টু ইট বেজাল ল্যামিনা বা হেমিডেসমোসোম। আর ল্যাটারাল সারফেসে যা যা বললাম এগুলো সবগুলোকে একসাথে এক কথায় বলা হয় জাংশনাল কমপ্লেক্স, জাংশন কমপ্লেক্স। আর অ্যাপিকালে, ইয়া হ্যাঁ জি আপু বলো। তাহলে ডেসমোজোম আর জোনুলা অ্যাডহেরেন্স দুইটা তো একই সাথে একই সেলে থাকবে না, তাই না? না একই সাথে একই সেলে থাকতে পারে, কোনো মানে এমন কোনো কথা নাই যে থাকবে না, ঠিক আছে। জোনুলা অ্যাডহেরেন্স হচ্ছে তোমার একটা সেল আর একটা সেলকে ব্যান্ডের মতো লাগায় রাখে, আর ডেসমোজোম হচ্ছে জায়গায় 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 স্কচ টেপের মতো করে লাগায় রাখে, বাট এটা দুইটাই এক সেলে থাকতেই পারে, থাকবে না এমন কোনো কথা নেই। তোমরা কি পাইছো ও, কোথাও? না ভাইয়া আমি শিওর না। আচ্ছা না আমি কখনো শুনি নাই আচ্ছা যে এরকম, বাট থাকবে, সব সেলে থাকে, মানে সব সেলে থাকতে পারে, সব দুইটাই, ওকে আচ্ছা
এখন আসি আমরা অ্যাপিক্যাল। জি ভাই। তাহলে ভাইয়া মাইক্রোভিলাই টাইট জাংশনের সেকেন্ড পার্টটা যদি আরেকবার বলতেন। কিসের টাইট জাংশনের সেকেন্ড পার্ট? আচ্ছা, এটা হচ্ছে যে বেসিক্যালি একটা সেলকে দুইটা ডোমেনে ভাগ করে, অ্যাপিক্যাল ডোমেন আর ল্যাটারাল বেজাল মিলায় বেজোল্যাটারাল ডোমেন। ঠিক আছে, মানে টাইট জাংশনটা যেই জায়গায় থাকে, সাপোজ এই হচ্ছে একটা সেল, এই হচ্ছে একটা সেল, এই হচ্ছে আরেকটা সেল, এই জায়গাগুলোতে টাইট জাংশন থাকে। হ্যাঁ, তো টাইট জাংশনের উপরে এই অংশটুকু হচ্ছে অ্যাপিক্যাল ডোমেন আর নিচের অংশটুকু হচ্ছে বেজোল্যাটারাল ডোমেন। তো বেসিক্যালি সেল মেমব্রেনকে দুইটা আলাদা ডোমেনে ভাগ করতে সাহায্য করে, অ্যাপিক্যাল এবং বেজোল্যাটারাল। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এখন অ্যাপিক্যাল সেল সারফেস মডিফিকেশনে আসি। তাহলে মাইক্রোভিলাই আর স্টেরিওসিলিয়ার ইয়ে কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট? মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। আর সিলি এবং ফ্লাজেলার স্ট্রাকচারাল কোর কি? মাইক্রোটিউবিউল। এটা খেয়াল রাখবা, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এগুলার অ্যাজ এ হোল ফাংশন জানার দরকার নেই, আলাদা আলাদা করে ফাংশন জানি, ওইটাই সবচেয়ে ভালো। তাহলে ফার্স্টে আমরা মাইক্রোভিলাই আসি। মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই কি? এর মানে ধরো এই হচ্ছে একটা সেল, এই সেলের মাথায় এরকম স্মল ফিঙ্গার লাইক যদি কিছু প্রজেকশন থাকে, এটাই হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে, আর এখন আমরা যখন ইন্টেস্টাইনের আমরা যদি একটা ইন্টেস্টাইন কেটে এটার ভিতরে দেখি, দেখা যাবে কি এরকম মাইক্রোভিলাইগুলো একদম সুন্দরভাবে সন্নিবদ্ধ হয়ে আছে। ওকে, যেহেতু সুন্দরভাবে সন্নিবদ্ধ হয়ে থাকে, এজন্য এই মাইক্রোভিলাই থাকার কারণে এই জিনিসটাকে দেখতে টুথব্রাশের মতো দেখায়। টুথব্রাশ যেরকম অনেকগুলা এরকম কাটা বের হয়ে থাকে একটা প্লাস্টিকের ইয়ে থেকে, ঠিক এরকম এখানেও এরকম অসংখ্য মাইক্রোভিলাই প্রজেক্ট করে থাকে ইন্টেস্টাইনের মিউকোসা থেকে। এজন্য এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। বেসিক্যালি ব্রাশ বর্ডার কেন বলা হয়? বিকজ নিউমারাস মাইক্রোভিলাই project from the apical surface of the intestinal cells which appear to be a brush, which appear like a brush, এজন্য এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। আর তুমি যদি একটা সেলকে দেখো আলাদা করে, তখন এভাবে দেখা যাবে। তো এই জিনিসটা, এটার লেংথ কত? এটা লেংথ হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার লেংথ। অর্থাৎ এটা কিন্তু লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না, এটা দেখা যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে। তাহলে আর আরেকটা জিনিস, এই জিনিসটা কিন্তু নিজে নড়ে না, বাট কেউ যদি তাকে নাড়ায় তখন সে নড়ে। সো ইট ইজ প্যাসিভলি মোটাইল, ইট ইজ প্যাসিভলি মোটাইল। তাহলে কথা ওগুলাই, স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন অন সাইটোপ্লাজম ফ্রম অ্যাপিক্যাল পার্ট অফ সেল কাভার্ড বাই সেল মেমব্রেন। হ্যাঁ, অবশ্যই সেল মেমব্রেন দিয়ে কভার করা থাকে, 0.5 to 1 মাইক্রোমিটার লং, এবং এটা সিন ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং এটা ইউজুয়ালি প্যাসিভলি মোটাইল, প্যাসিভলি মোটাইল। আচ্ছা, তারপরে স্ট্রাকচারটা দেখি আমরা, খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, পরীক্ষাটা তোমাদের আঁকতেও হইতে পারে। আমি এখানে ডিরেক্ট বইয়ের ছবি দিয়ে রাখছি, বাট তোমরা, আমি সিম্পল করেও তোমাদেরকে আঁকতে এনকারেজ করব, তোমাদের যেভাবে সুবিধা হয়। ওয়েট, আমি তোমাদের সাথে পড়তে পড়তে আমিও আঁকবো, তোমরা তার সাথে সাথে এঁকে নিতে পারো, কোনো সমস্যা নেই। তার আগে আমি একটু জায়গাটা পরিষ্কার করে দাঁড়াও, ঘিঞ্জি হয়ে গেছে বেশি। আচ্ছা, ওই দিন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, তোমাদের কারো মনে আছে কিনা? মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই দুইটাই আমি মনে হয় শুধু মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে বলছিলাম যে ইট ফর্ম সেল কর্টেক্স, খেয়াল আছে কিনা? তো বেসিক্যালি মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দুইটাই সেল কর্টেক্স ফর্ম করে। জিনিসটা কি? বেসিক্যালি তোমার সেল মেমব্রেনের ভিতরে এরকম অনেক জালিকাকৃতি কিছু জিনিসপত্র দেখা যায়, এরকম জালিকাকৃতি কিছু জিনিসপত্র দেখা যায়। These are made up of both microfilaments and intermediate filaments. ওকে, এগুলো বেসিক্যালি সেলের যে আউটার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ধরে রাখে। এই তোমার যে জিনিসটা, এটা হচ্ছে সেল কর্টেক্স, সেল কর্টেক্স। আচ্ছা, এখন পুরোটাকে সেল কর্টেক্স বলে,
বাট তুমি যদি ছোট্ট করে কোনো একটা অংশ ম্যাগনিফাইং গ্লাসে দেখার চেষ্টা করো, এই হচ্ছে সেল মেমব্রেন আর এই হচ্ছে এই জায়গায় এরকম এরকম জালিকাকৃতি, এই জিনিসটাকে বলা হয় টার্মিনাল ওয়েব। টার্মিনাল ওয়েব, বেসিক্যালি টার্মিনাল ওয়েব কি? It is a complex array of microfilament and intermediate filament. Complex array of microfilament and intermediate filament. তো যাই হোক, তাহলে আমরা এখন মাইক্রোভিলাইতে চলে যাই। তো মাইক্রোভিলাইতে যাওয়ার আগে ফার্স্টে আমরা কি করব দেখো, একটা সেল এরকম করে আঁকবো এবং সেল মেমব্রেনটা ফার্স্টে আমরা এঁকে ফেলবো এবং এর মধ্যে মাইক্রোভিলাইটা থাকবে এবং তার আগে আমরা টার্মিনাল যে ওয়েব থাকে সে টার্মিনাল ওয়েবটা আমরা এঁকে ফেলবো। দেখো এইভাবে কিছু জিনিস দিব এমন করে, দিস উইল ইন্ডিকেট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর গ্রিন কালার দিই একটু, দাঁড়াও গ্রিন কালার কি আছে? হ্যাঁ আছে। আর এরকম দিস উইল ইন্ডিকেট মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। যাই হোক, এই দুইটা মিলে কি বানাচ্ছে? টার্মিনাল ওয়েব। তো আমাদের যে মাইক্রোভিলাইটা, এই মাইক্রোভিলাইটা দেখো, মাইক্রোভিলাইটার স্ট্রাকচারাল কোরটা কি দিয়ে ফর্ম হয়? এখানে এরকম অনেকগুলো অ্যাক্টিন ফিলামেন্ট থাকে পাশাপাশি, অনেকগুলা পাশাপাশি এরকম অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। এই অ্যাক্টিন ফিলামেন্টগুলো বেসিক্যালি দে আর কন্টিনিউয়াস উইথ দ্য টার্মিনাল ওয়েব, মানে এগুলো একপাশে টার্মিনাল ওয়েবের সাথে কন্টিনিউয়াস, টার্মিনাল ওয়েবের সাথে এগুলো কন্টিনিউয়াস। আচ্ছা, এখন তাহলে এরকম অনেকগুলো অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, এগুলো টার্মিনাল ওয়েবের সাথে কন্টিনিউয়াস। এখন এই অ্যাক্টিন ফিলামেন্টগুলা নিজেদের মধ্যে কিছু প্রোটিন দিয়ে লাগানো থাকে, এই প্রোটিনগুলোকে বলা হয় অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন। অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন অর্থাৎ ইন বিটুইন অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন দিয়ে লাগানো থাকে। আর আরেকটা স্পেশাল প্রোটিন হচ্ছে সবচেয়ে টার্মিনাল সাইডের অ্যাক্টিন ফিলামেন্টগুলোকে সেল মেমব্রেনের সাথে লাগায় রাখে। সবচেয়ে টার্মিনাল মানে সবচেয়ে সাইডের, ল্যাটারাল বা সবচেয়ে আউটসাইডের গুলাকে সেল মেমব্রেনের সাথে লাগায় রাখে, এদেরকে বলা হয় মায়োসিন 1। আর টার্মিনাল ওয়েবটাও সেল মেমব্রেনের সাথে আরেকটা প্রোটিন দিয়ে লেগে থাকে, এটাকে বলা হয় মায়োসিন 2। আশা করি বুঝতে পারছো বেসিক স্ট্রাকচারটা। তাহলে বেসিক স্ট্রাকচার কি? ইট ইজ ফর্মড অফ মাইক্রোফিলামেন্ট which have arisen from the terminal web. অ্যাক্টিন ফিলামেন্টগুলো নিজেদের মধ্যে লাগানো থাকে অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন দিয়ে, আর সবচেয়ে বাইরের দিকের অ্যাক্টিন ফিলামেন্টগুলো সেল মেমব্রেনের সাথে লাগানো থাকে মায়োসিন 1 নামক প্রোটিন দিয়ে। আর টার্মিনাল ওয়েবটা লাগানো থাকে সেল মেমব্রেনের সাথে মায়োসিন 2 নামক প্রোটিন দিয়ে। তাহলে এটা কোথা থেকে অ্যারেস্ট করতেছে? টার্মিনাল ওয়েব থেকে অ্যারেস্ট করতেছে। তাহলে দেখো আমি কিন্তু এখানে ছবিটা দেখাইছি, দেখো এই হচ্ছে টার্মিনাল ওয়েব, এখান থেকে অ্যাক্টিন ফিলামেন্ট অর্থাৎ মাইক্রোফিলামেন্ট অ্যারাইজ করছে, মায়োসিন 1 এদেরকে অ্যাঙ্কর করে রাখছে সেল মেমব্রেনের সাথে। আর এই যে তোমার এখানে ওরা কিছু নাম দিছে ফাইব্রিন, ভাইলিন, এগুলাই বেসিক্যালি অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন। আচ্ছা, আর আরেকটা ওরা জিনিসটা বলছে যেগুলোর মাথায় মাথায় একরকম ক্যাপ থাকে, এফ অ্যাক্টিন ক্যাপ। যাক, এটা তো ইম্পর্টেন্ট না, বাকিগুলো যেগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রাকচারটা তাহলে আমরা এখন একটু ডিকটেট করি, যদি আসে এভাবে লিখবো আমরা। হ্যাঁ বলো। টার্মিনাল ওয়েবটা কি দিয়ে ফর্ম হচ্ছে আরেকবার বলা যাবে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে স্ট্রাকচারাল কোর, স্ট্রাকচারাল কোর মেড অফ অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট, সরি, মেড অফ অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট। কয়টা থাকে মাইক্রোফিলামেন্ট? টোটাল 25 থেকে 30টা থাকতে পারে এরকম, এই যে এগুলা আর কি, মানে এই জিনিসগুলা 25 থেকে 30টা থাকতে পারে। দে আর ক্রস লিঙ্ক টু ইচ আদার বাই সাম প্রোটিনস, এটার নাম আমি কি বলছি? অ্যাক্টিন বান্ডলিং প্রোটিন। দে আর অ্যাঙ্কর্ড টু প্লাজমা মেমব্রেন বাই মায়োসিন 1। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া 25 থেকে 30টা
কি থাকে, মানে এই যে এই যে কোনটা থাকে এটা এই যে যেই সবুজ জিনিসটা লম্বা হয়, মানে যে জিনিসটা বেসিক কোডটা আর কি, এই জিনিসগুলা ঠিক, মানে এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো উঠতেছে সবুজ রঙের, জি ভাই। দাঁড়াও আমি মার্কার দিয়ে দেখাই। এই যে এই জিনিসটা, যে জিনিসটা উঠতেছে উপরে, ঠিক আছে, মানে বেসিক্যালি জি যে ভাই। অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট, এটাই, এটা 25 থেকে 30টা থাকে। আচ্ছা, আর হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাঙ্কর টু সেল মেমব্রেন। আচ্ছা, মানে এখানে যে কথাটা বলছে যে টার্মিনাল ওয়েব থেকে এরা উঠে আর কি। হ্যাঁ, টার্মিনাল ওয়েব কি? কমপ্লেক্স নেটওয়ার্ক অফ অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট মানেই কিন্তু মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর কিছু মলিকিউল থাকে, ওগুলা এটা দরকার নেই, স্পেকট্রিন মলিকিউল এগুলো মনে রাখার দরকার নেই। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোফিলাই, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখন আমরা একটু আগে এটার ফাংশনটা একটু দেখি, ফাংশনটা দেখার পরে আমরা লোকেশন দেখব। একটা সেলের সারফেসে যদি এরকম মাইক্রোফিলাই থাকে তাহলে কি লাভ হয়? সেলের এই পাশের সারফেস এরিয়াটা অনেক গুণ বেড়ে যায়, এবং সারফেস এরিয়া বাড়ার সুবিধা হচ্ছে ইট, মানে একটা সেল আগে যেই পরিমাণ সাবস্টেন্স অ্যাবজর্ব করতে পারতো, এখন তার থেকে অনেক বেশি পরিমাণ সাবস্টেন্স অ্যাবজর্ব করতে পারবে। সো এটার ফাংশন হচ্ছে ইট ইনক্রিজেস সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। বেসিক একটাই ফাংশন, ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে লোকেশনটা কোন জায়গায়, কোন জায়গায় এটা থাকলে আমাদের সুবিধা হবে? স্মল, মানে আমাদের শরীরে যেখানে অ্যাবজর্পশন হয় এবং যেখানে রিঅ্যাবজর্পশন হয়, এই জায়গাগুলোতে এটা আছে। যেমন অ্যাবজর্পশন হয় কোথায়? ইন্টেস্টাইনে, সো ইন্টেস্টাইনেও আছে। ও মানে এবং আমাদের যে কিডনি, কিডনিতে হয় রিঅ্যাবজর্পশন, পিসিটি ডিসিটি ওখানে আছে, এই দুটো জায়গায় আছে। এছাড়া আরো অনেক জায়গা হয়তো আছে, তবে এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে মেইন, সবচেয়ে মেইন, এই মানে এই দুটো জায়গা। আচ্ছা, আর আপাতত এখানে অনেক কথা লেখা আছে, তোমরা জাস্ট এই দুটো কথাই জানো যে কোন জায়গায় তারা থাকে। এখানে বেসিক্যালি থাকে টু ইনক্রিজ অ্যাবজর্পশন, এখানে থাকে টু ইনক্রিজ রিঅ্যাবজর্পশন। আশা করি বুঝতে পারছো। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মাইক্রোভিলাই, ঠিক আছে, মাইক্রোভিলাই। হ্যাঁ, কেউ কিছু বলবা? জি ভাইয়া, হ্যাঁ, ভাইয়া সাইটোস্কেলিটন তো আমরা ফাংশনে দেখেছি মুভমেন্টে সহায়তা করে, তাহলে এখানে মাইক্রোভিলাইটা প্যাসিভলি মুভ করতেছে কেন? এটা মুভমেন্টের জন্য তাহলে কে দায়ী ভাইয়া? এটা মুভমেন্ট করতেছে, কিন্তু এটার মুভমেন্টে আসলে মাইক্রোভিলাই মুভ করলে কোনো লাভ হয় না, বাট কথা হচ্ছে মাইক্রোভিলাই মুভ করে। কথা হচ্ছে ধরো যে তোমার এখান দিয়ে তো সবসময় ফুড পার্টিকেল বা ফ্লুইড পাস করতেছে, তাই না? এগুলা যখন মানে তোমার ফ্লো করতেছে, ফ্লো করতে করতে ওই পার্টিকেল গুলা যখন মাইক্রোভিলাইকে হিট করে, তখন মাইক্রোভিলাইকে তারা নাড়া দিয়ে যায়, বুঝতে পারছো? মানে সে নিজে নড়তেছে না, কিন্তু তার মধ্য দিয়ে সাবস্টেন্স পাস যখন হচ্ছে তার উপর দিয়ে, বেসিক্যালি এটা তো লুমেন, তারা তো লুমেনে থাকতেছে, তো লুমেন দিয়ে তো জিনিসপত্র অলওয়েজ পাস করে, তাই না? পাস করার সময় তারা এটাকে নাড়া দিয়ে যায়। ওকে, এটাই প্যাসিভ মুভমেন্ট, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আসো হচ্ছে স্টেরিওসিলিয়া। স্টেরিওসিলিয়া আর মাইক্রোভিলাই এই দুইটার স্ট্রাকচার একদম একই, শুধুমাত্র পার্থক্যটা কি, পার্থক্যটা দেখে নাও। এটা হচ্ছে লঙ্গার, লঙ্গার দেন মাইক্রোভিলাই, অনেক লম্বা। মাইক্রোভিলাই ছিল 0.5 থেকে 1 মাইক্রোমিটার, স্টেরিওসিলিয়া কত? 25 মাইক্রোমিটার। তারপরে মাইক্রোভিলাইটা হচ্ছে মোর মোটাইল, মানে এটা আরো সহজে নড়ে, এটা একটু লেস মোটাইল। এই পার্থক্য, এই দুইটাই জাস্ট পার্থক্য, বাকি সবই সেম। দেখো, সেম ডায়ামিটার এজ মাইক্রোভিলাই, এটাও প্যাসিভলি মোটাইল বাট লেস মোটাইল দেন মাইক্রোভিলাই, এবং লঙ্গার আপ টু 25 মাইক্রোমিটার। স্ট্রাকচার সেম অলমোস্ট, কোর ফর্ম বাই মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট। আচ্ছা, এটা লোকেশনটা হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে মেল জেনিটাল সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের ইনার ইয়ার। জাস্ট এই দুটা খেয়াল রাখো, একটা হচ্ছে মেল জেনিটাল সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম, একটা হচ্ছে ইনার ইয়ার, ইনার ইয়ার। তো মেল জেনিটাল সিস্টেমটা কোন জায়গায় থাকে? এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স, এই দুই জায়গায় থাকে। মানে এই দুই জায়গায় তোমার যেই সেল থাকে, যে লাইনিং যে
এপিথেলিয়াম থাকে, ওগুলার মাথায় মাথায় স্টেরিওসিলিয়া থাকে। আর ইনার ইয়ারে কোথায় থাকে? ইনার ইয়ারে তোমরা হেয়ার সেলের নাম শুনছো, যারা ইয়ার পড়ছো, যারা পড়ো নাই এখনো তারা পড়বা পরে। হেয়ার সেল বলে কিছু সেল আছে, ওইখানে থাকে। ইনার ইয়ারে তোমার আমরা অ্যানাটমি পড়েছিলাম। ইনার ইয়ার হচ্ছে যে দুইটা কাজ করে, একটা হচ্ছে যে লিসেনিং, একটা হচ্ছে ব্যালেন্স মেইনটেনেন্স। লিসেনিং এর যে অর্গান ওইটাকে বলা হয় ককলিয়া, আর ব্যালেন্সের যে অর্গান ওইটাকে বলা হয় ভেস্টিবিউল। তো বেসিক্যালি দুই জায়গায়, ককলিয়াতেও এবং ভেস্টিবিউল দুই জায়গায় কিছু হেয়ার সেল থাকে। তাহলে মেল জেনিটাল সিস্টেমের কাজ বেসিক্যালি ইনক্রিজ সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। এখানে কি অ্যাবজর্পশনের প্রশ্ন করতে পারো? কথা হচ্ছে টেস্টিস থেকে যে স্পার্মটা বের হয়, সেই স্পার্মটার কনসেন্ট্রেশনে মডিফিকেশন হয় অ্যাজ ইট পাসেস থ্রু এপিডিডাইমিস এন্ড ভাস ডিফারেন্স। ওই মডিফিকেশনের জন্য কিছু অ্যাবজর্পশন বা সিক্রেশনের দরকার হয়, ওইটাই এই জায়গার স্টেরিওসিলিয়াগুলা করে। আর ইনার ইয়ারের যেই তোমার স্টেরিওসিলিয়াগুলা, দে ইউজুয়ালি হেল্প ইন কি, ককলিয়ারগুলা হেল্প করে উইথ 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 হিয়ারিং, এবং ভেস্টিবিউলার হেয়ার সেলগুলো হেল্প করে উইথ মেইনটেনেন্স অফ ব্যালেন্স। তোমরা যারা হিয়ারিং এবং ব্যালেন্সের মেকানিজম পড়েছো সেকেন্ড ইয়ারে, তারা খুব ভালো করে জানো, এটা আমি আর বলবো না এক্সট্রা করে। বেসিক্যালি এখানে স্টেরিওসিলিয়াগুলো মুভ করলে সেলগুলা ডিপোলারাইজেশন বা রিপোলারাইজেশন হয়, তখন নার্ভ ইম্পালস যায় ব্রেইনে। এখানে আমি এতটুকুই বলবো, আর কিছু বলবো না। তাহলে এই হচ্ছে স্টেরিওসিলিয়া গেল। তাহলে লোকেশন হচ্ছে মেল জেনিটাল সিস্টেম, এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স, এবং অলসো ইনসাইড দ্য ইনার ইয়ার। ফাংশন হচ্ছে ইনক্রিজ সারফেস এরিয়া, হেল্পস উইথ হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিলিয়া। তো সিলিয়াটা শুরু করার আগে আমার কাছে মনে হয় যে আমরা আসর নামাজটা পড়ে ফেলে তারপরে আসি আর কি, তাহলে ভালো হয়। আজকে সিলিয়া দিয়ে শেষ করব। সো আজকে যদি সিলিয়া দিয়ে শেষ করি তাহলে কিন্তু এপিথেলিয়ামের অল্প একটু অংশ বাকি থাকবে, গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন, এটা আমরা পরে ক্লাসে পড়বো, কোনো সমস্যা নেই। আর তাহলে আমরা নামাজটা পড়ে এসে সিলিয়াটা পড়বো। কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। আর আমরা 4:25 থেকে শুরু করব, ঠিক? ভাইয়া টার্মিনাল ওয়েভ আর সাইটোস্কেলেটনের মধ্যে কি মানে ডিফারেন্সটা কি? মানে প্রায় তো একই মনে হচ্ছে যে সেলের চারিদিকে থাকে। সাইটোস্কেলেটন কিন্তু অনেক বড় একটা টার্ম। সাইটোস্কেলেটনের ভিতর মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিড সবই আছে, ঠিক আছে? ওদের অনেক ম্যাসিভ ফাংশন। টার্মিনাল ওয়েভের ফাংশন শুধু একটাই, সেলের শেপটা মেনটেন করা, আর কিছু না। কিন্তু সাইটোস্কেলেটনে কিন্তু অনেক কাজ, সেলের ভিতরে অর্গানেলের মুভমেন্ট করা, সেল ইটসেলফ মুভ করা, তারপরে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, সিলিয়া, ফ্লাজেলা এগুলো তৈরি করা, ঠিক আছে? ওকে ভাইয়া। তাহলে আমরা সিলিয়া নিয়ে তাহলে বলছিলাম। আচ্ছা, সিলিয়ার কোর কি দিয়ে ফর্ম হয়? সিলিয়ার কোর ফর্ম হয় মাইক্রোটিউবিউল দিয়ে।
ঠিক আছে, আমরা আগে সিলিয়া আর সিলিয়া আর মাইক্রোভিলার মধ্যে কিছু ডিফারেন্স একটু জেনে নেই। মাইক্রোভিলাই আর হচ্ছে সিলিয়া, এটার কোর কি দিয়ে ফর্ম হয়? মাইক্রোফিলামেন্ট দিয়ে ফর্ম হয়। এটার কোর ফর্ম হয় মাইক্রোটিউবিউল দিয়ে। এটা অ্যারাইজেস ফ্রম হোয়াট? এটা অ্যারাইজেস ফ্রম টার্মিনাল ওয়েভ। আর এটা অ্যারাইজেস ফ্রম হোয়াট? এটা অ্যারাইজেস ফ্রম বেসাল বডি। আচ্ছা, এটার লেংথ হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার। আর সিলিয়ার লেংথ হচ্ছে, এটা হচ্ছে যে অনেক মানে 10 গুণ আর কি, 5 থেকে 10 মাইক্রোমিটার। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে প্যাসিভলি মোটাইল, বাট সিলিয়া হচ্ছে অ্যাক্টিভলি মোটাইল। তাহলে এখান থেকে কিন্তু আমরা সিলিয়া সম্পর্কে একটা বেসিক একটা জিনিস জেনে ফেললাম, যে সিলিয়া হচ্ছে, এটা হচ্ছে লং 5 থেকে 10 মাইক্রোমিটার, অ্যাক্টিভলি মোটাইল, এবং এটা ইট অ্যারাইজেস ফ্রম বেসাল বডি, এবং ইট স্ট্রাকচারাল কোর ইজ মেড ফ্রম মাইক্রোটিউবিউল। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, একটু দেখো, বিফোর উই গো টু স্ট্রাকচার, আমরা একটু মাইক্রোভিলাইয়ের, আমরা একটু সিলিয়ার অরিজিনটা সম্পর্কে একটু জানি। এটা আমরা অলরেডি জানি, একটা অর্গানেলি আছে, নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা থাকে এরকম, আর এই পুরাটাকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম। এই জিনিসটাকে বর্তমানে অন্য একটা নামে ডাকা হয়, নাম হচ্ছে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। তো কি হয়, এই সেন্ট্রিওলগুলা রিপিটেডলি ডিভাইড করে প্রোসেন্ট্রিওল তৈরি করে, এবং প্রোসেন্ট্রিওলগুলা কোথায় অ্যাকুমুলেট করে? দে অ্যাকুমুলেট নিয়ার দ্য অ্যাপিক্যাল সারফেস অফ দ্য সেল মেমব্রেন, নিয়ার দ্য অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সেল মেমব্রেন। সেখানে যায়, সেখানে যে কি তৈরি করে, সেখানে যেটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, বেসাল বডি। বেসাল বডির স্ট্রাকচার আর সেন্ট্রিওলের স্ট্রাকচার একদম একই। সেন্ট্রিওলের স্ট্রাকচার ছিল কি 9 মাইক্রোটিউবিউল ট্রিপলেট, ঠিক তেমনি বেসাল বডি স্ট্রাকচারটাও একই, 9 মাইক্রোটিউবিউল ট্রিপলেট। এবং এখানেও সেন্ট্রালি কিছুই থাকে না, তাই না? হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, ওকে। তাহলে বেসাল বডি গেল, দেন এই বেসাল বডি থেকেই হচ্ছে বেসিক্যালি অ্যারাইজ করে সেন্ট্রিওল, সেন্ট্রিওল না, সিলিয়া এবং ফ্লাজেলা দুইটাই, বাট আমরা যেহেতু আগে সিলিয়া পড়তেছি, সো এখন শুধু সিলিয়া। তাহলে দিস ইজ দ্য অরিজিন অফ সিলিয়া। ওকে, সেন্ট্রিওল থেকে প্রোসেন্ট্রিওল, সেখান প্রোসেন্ট্রিওল accumulates near the apical part of cell membrane which makes basal body structure, আর সেন্ট্রাল স্ট্রাকচার একদম সেম। এই বেসাল বডি থেকে আলটিমেটলি অ্যারেস্ট করে হচ্ছে সিলিয়া। আচ্ছা, তাহলে আমরা এখন সিলিয়ার স্ট্রাকচারে তাহলে চলে যাই। এখানে আমি ল্যাংম্যান একটা ছবি, ল্যাংম্যান না, বারবার ল্যাংম্যান বলি, জাঙ্কুয়ারের ছবি এনেছি একটা। ছবিটা খুবই ভালো, সুন্দর ছবি। তাও আমি নিজে একটা ছবি আঁকছি, যেন তোমরা নিজেরা একটু আঁকতে পারো আমার সাথে ফলো করে করে, খুবই সহজ। আচ্ছা, একটু দেখো, আগে এখানে একটা বেসিক যে ছবি, এটা দেখে নাও আগে। দেখো, এই হচ্ছে সেল মেমব্রেন, মানে সিলিয়াটা কিন্তু পুরোটাই কাভার্ড বাই সেল মেমব্রেন অল থ্রু। তো ওইখানে যেরকম আমি দেখেছিলাম যে ওই যে মাইক্রোভিলাই অ্যারাইজেস ফ্রম টার্মিনাল ওয়েব, এটা অ্যারাইজেস ফ্রম বেসাল বডি। তাহলে দেখো, বেসাল বডিটা মানে এই যে এই জায়গাটাতে বেসাল বডিটা দেখানো হচ্ছে। ওই যে দেখো, এই জায়গায় একটা ক্রস সেকশন করেছে তারা, করে এটা স্ট্রাকচার দেখাচ্ছে, যেটা বললাম 9 মাইক্রোটিউবুল ট্রিপলেট। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। তো বেসাল বডি থেকেই তোমার কি অ্যারাইজ করছে? সিলিয়াটা অ্যারাইজ করছে, এই পুরো সিলিয়াটা অ্যারাইজ করছে। তো এটাকে ওরা ক্রস সেকশন করে এই ছবিটা এঁকেছে। তাহলে আমরা এভাবেই তাহলে শুরু করি। দেখো, সিলিয়াতে ফার্স্টে আমরা একটা মানে সিলিয়ার ক্রস সেকশনটা হচ্ছে এরকম হয়। এটা পারফেক্ট সার্কেল হবে, আমারটা পারফেক্ট সার্কেল হয়নি। দেখো, সবার মাঝখানে দুইটা মাইক্রোটিউবিউল থাকে, দুইটা মাইক্রোটিউবিউল সবার মাঝখানে, এবং এই দুইটা মাইক্রোটিউবিউল একটা শীট দ্বারা কাভার করা থাকে।
এই শীথের নাম হচ্ছে সেন্ট্রাল শীথ। সেন্ট্রাল শীথ, ওকে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল শীথ গেল। তাহলে এই হচ্ছে মাঝখানে দুইটা মাইক্রোটিউবিউল কাভার্ড বাই সেন্ট্রাল শীথ। আচ্ছা, আর দেখো পেরিফেরালি কি থাকে। পেরিফেরালি থাকে তোমার 9টা ডাবলেট। ডাবলেট মানে হচ্ছে দেখো 9টা পেয়ার অফ মাইক্রোটিউবিউল থাকে। কিভাবে থাকে একটু দেখো, আমি আগে ছবিটা আঁকি তারপরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। 1 2 3 4 5 6 7 8 9। আসলে ইভেনলি প্লেসড হবে, ইভেনলি প্লেসড হয় নাই, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা 1 2, আচ্ছা আমি কি আঁকলাম একটু ব্যাখ্যা করি। দেখো এই যে তোমার লালটা যে আঁকছি এটা হচ্ছে এ মাইক্রোটিউবিউল। এখানে 13টা টিউবিউলিন হেটেরোডাইমার থাকবে, 13টা। আর তার চারপাশে তার সাথে যেটা এটা হচ্ছে বি মাইক্রোটিউবিউল। বি মাইক্রোটিউবিউল এখানে তার নিজের থাকবে 10টা হেটেরোডাইমার, আর এ এর সাথে সে 3টা শেয়ার করবে। সো এ মাইক্রোটিউবিউল হচ্ছে কমপ্লিট আর বি মাইক্রোটিউবিউল হচ্ছে ইনকমপ্লিট। এভাবে এ আর বি যে কম্বিনেশন এটাকে বলা হয় একটা ডাবলেট। এটাকে বলা হয় একটা ডাবলেট। এরকম কয়টা ডাবলেট থাকবে? মোট 9টা ডাবলেট থাকবে। এই যে 1 2 3 এভাবে 9, এভাবে মোট 9টা ডাবলেট থাকবে। তারপর দেখো প্রত্যেকটা ডাবলেটে আরো কিছু স্পেশাল জিনিস থাকবে, আমি দেখাচ্ছি এক্ষুনি। প্রত্যেকটা ডাবলেটের যেই এ, প্রত্যেকটা ডাবলেটের যে এ মাইক্রোটিউবিউল সে তার পার্শ্ববর্তী ডাবলেটের বি মাইক্রোটিউবিউলের সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটার এ তার পার্শ্ববর্তী বির সাথে কানেক্টেড থাকবে। এই যে কানেকশনটা এটা হচ্ছে একটা ফিক্সড কানেকশন, এটাকে বলা হয় নেক্সিন। তাহলে একটা ডাবলেটের এ আর একটা ডাবলেটের বির সাথে অলওয়েজ কানেক্টেড থাকবে ভায়া নেক্সিন। আবার প্রতিটা মাইক্রোটিউবিউলের এ থেকে সেন্ট্রাল শীথ পর্যন্ত আরেকটা কানেকশন থাকবে। প্রত্যেকটা মাইক্রোটিউবিউলের এ থেকে সেন্ট্রাল শীথ পর্যন্ত আরেকটা কানেকশন থাকবে। সুন্দর হচ্ছে না ছবিটা, তবে তোমরা বুঝতে পারলে হলো। এই যে কানেকশনটা এগুলো প্রত্যেকটাকে বলা হয় একটা রেডিয়াল স্পোক। রেডিয়াল স্পোক। আচ্ছা, আর ফাইনালি এ মাইক্রোটিউবিউল থেকে এরকম করে দুইটা জিনিস বের হয়ে থাকবে, দুইটা আর্ম বের হয়ে থাকবে টুয়ার্ডস বি। এটা কিন্তু বির সাথে কানেক্টেড থাকবে না, বাট ইট উইল বি ফেসিং টুয়ার্ডস বি। এ থেকে আরো দুইটা আর্ম বের হয়ে থাকবে ফেসিং টুয়ার্ডস বি। এই যে আর্ম এদেরকে বলা হয় ডাইনিন আর্ম। ডাইনিন আর্ম। আচ্ছা, তাহলে এই হচ্ছে বেসিক ক্রস সেকশনাল স্ট্রাকচার অফ মাইক্রোটিউবিউল। বেসিক্যালি এই যে পুরো লম্বা জিনিসটা এটাকে একটা লেভেলে ক্রস সেকশন করলে এরকম পাওয়া যাবে আর কি। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে এখন স্পেশাল কিছু ইনফরমেশন। আচ্ছা তাহলে সবাই আমাকে একটু বলো স্ট্রাকচারটা, আশা করি বুঝতে পারছো সবাই। এবং এই মাইক্রোটিউবিউল গুলা যা তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া কিন্তু হ্যাঁ বলো বলো। ভাইয়া নিচের দিকে তো ট্রিপলেট ছিল, উপরে কিভাবে ডাবলেটটা হলো? মানে নিচের দিকে কি কিছু মানে থেকে গেছে? কিভাবে হলো তা বলতে পারবো না, বাট নিচ থেকে এগুলা, এই যে মাইক্রোটিউবিউল গুলা এগুলা নিচ থেকে তৈরি হয়ে উপরে উঠছে। এখন কিভাবে 2টা থেকে 3টা হলো আমি ঠিক বলতে পারবো না, বাট এই মানে জিনিসটা এভাবে আর কি। হ্যাঁ, তোমার নিচের যে জিনিসটা এটা তো কিন্তু মানে এটা কিন্তু সিলিয়ার না, এটা যে সিলিয়ার বেস, সিলিয়ার অরিজিন। হ্যাঁ, এখান থেকে মানে সিলিয়ার পুরো স্ট্রাকচারটা অ্যারাইজ করছে। এখন কেন 2টা কেন 3টা এটা আসলে আমার জানা নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে হাউ ইট ইজ। ঠিক আছে, ওকে ভাইয়া।
আসলে ওই জি কোশ্চেন ভাইয়া। অ্যান্সারটা আমার কাছে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল শীথ, এর ভিতরে 2টা মাইক্রোটিউবিউল, আর হচ্ছে তার বাইরে 9টা মাইক্রোটিউবিউল ডাবলেট। প্রত্যেকটা ডাবলেটে একটা আছে এ মাইক্রোটিউবিউল হুইচ ইজ কমপ্লিট, আর একটা আছে বি মাইক্রোটিউবিউল হুইচ ইজ ইনকমপ্লিট। প্রত্যেকটা ডাবলেট তার এ থেকে বি পর্যন্ত যে গ্রিন কালারের যে লিঙ্কটা, এটা হচ্ছে নেক্সিন। আবার এ থেকে সেন্ট্রাল শীথ পর্যন্ত ডার্ক গ্রিন কালারের, এটা হচ্ছে রেডিয়াল স্পোক। আর এ থেকে বি এর দিকে একটা আর্ম প্রোট্রুড করেছে বাট ডিড নট কানেক্ট, এটার নাম হচ্ছে ডাইনিন আর্ম। এই হচ্ছে স্ট্রাকচার অফ সিলিয়া। এখন দেখো ইম্পর্টেন্ট কথা, ডাইনিন আর্ম হ্যাজ ATPase activity. It has ATPase activity. এটার মানে হচ্ছে কি, ডাইনিন আর্মে এটিপি থেকে যখন মানে এটিপি থেকে এডিপি আর ফসফেট ভেঙে কিছু এনার্জি রিলিজ হয়, এই এনার্জিটাকে ইউজ করে ডাইনিন আর্মটা কি করে, টান দিয়ে বির দিকে চলে যায়, টান দিয়ে বির দিকে চলে যায়, টান দিয়ে বিয়ের দিকে চলে যায়, টান দিয়ে বিয়ের দিকে চলে যায়। তারপর যখন খরচ হয়ে গেল এনার্জি, তখন এই কানেকশনটা আবার খুলে যায়, সে আবার আগের অবস্থায় ফিরে আসে। মানে জিনিসটা কি হলো, মানে জিনিসটা একটা এরকম যে ডাইনিন আর্মটা হাত বাড়িয়ে দিচ্ছে ইয়ের দিকে, বিয়ের দিকে, হাত বাড়িয়ে বিয়ের দিকে টান দিয়ে তার দিকে নিয়ে আসার চেষ্টা করতেছে। যখন এরকম হয়, 9টা ডাবলেটের ডাইনিন আর্মি একসাথে টান দেয়, তখন পুরো জিনিসটা একটা টুইস্টিং মুভমেন্ট হয়, হ্যাঁ। এই টুইস্টিং মুভমেন্টের জন্যই আলটিমেটলি সিলিয়াটা অ্যাক্টিভলি মুভ করে। তাহলে মেকানিজম অফ মুভমেন্ট অফ সিলিয়া কি? ATPase activity in dynein arm, টেম্পোরারি মুভমেন্ট অথবা মোশন অফ dynein arm which temporarily connects A to B, এবং একটা রোটেশনাল মুভমেন্ট হয় সিলিয়াতে, এবং 9টা ডাবলেট একসাথে যখন এই মুভমেন্টটা প্রদর্শন করে, তখন পুরো সিলিয়াটা রোটেট করে, সিলিয়াটা মুভ করে। দিস ইজ হাউ দ্য অ্যাক্টিভ মুভমেন্ট অফ সিলিয়া ইজ পসিবল। আচ্ছা, এরপর আমি আরেকটা কথা বলবো, এই যে আমি যে মানে যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম ক্রস সেকশনে, মাঝে হচ্ছে মানে তোমার 2টা আর বাইরে 9টা ডাবলেট, এই যে সন্নিবেশ, এই যে গঠন, এটাকে বলা হয় এক্সোনিম। এই 9+2 মডেলকে বলা হয় এক্সোনিম, এবং এক্সোনিম ইজ দ্য স্ট্রাকচার অফ সিলিয়া। তাহলে আমরা সবই বললাম, এখন তাহলে আমরা একটু জাস্ট লেখা থেকে একটু ফর্মালি দেখি কিভাবে লেখা আছে। তাহলে কোডটা ফর্ম হয় মাইক্রোটিউবিউল দিয়ে, এবং কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোটিউবিউল হুইচ ইজ কল্ড এক্সোনিম কিভাবে থাকে, 9+2 প্যাটার্নে। সেন্ট্রাল পেয়ার অফ মাইক্রোটিউবিউল সারাউন্ডেড বাই a central sheath surrounded by 9 evenly placed microtubule doublets. A plus B, A তে 13টা হেটেরোডাইমার থাকে এবং B তে থাকে 10টা হেটেরোডাইমার। আচ্ছা, A of one doublet connected to B of next doublet by nexin, এবং A connected to central sheath by radial spoke। আর A থেকে B এর দিকে পেয়ার অফ আর্ম, dynein arm, ওটার আছে ATPase activity, it helps with movement of the cilia। আর এই হচ্ছে সেন্ট্রিওলের অরিজিনটা, সেন্ট্রিওল রেপ্লিকেট করে হয় প্রোসেন্ট্রিওল, এরা অ্যাপিক্যাল পার্ট অফ সেলে চলে যেয়ে কি তৈরি করে, বেজাল বডি। 9+2 প্যাটার্নটা নিয়েই সিলিয়া তৈরি হয়, এটাকে অন্যভাবে এক্সোনিমও বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা লোকেশনে চলে আসি, কোথায় কোথায় থাকে। সবচেয়ে সহজে যেটা মনে রাখা যায়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে কন্ডাক্টিং জোন, সেই কন্ডাক্টিং জোনে থাকে। তাহলে কন্ডাক্টিং জোন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ওভার সিউডোস্ট্র্যাটিফাইড সিলেট কলামনার। সিলিয়ারি মুভমেন্ট মানে যেখানে হয় আর কি, আর থাকে কোথায়, ফ্যালোপিয়ান টিউবে থাকে, ফ্যালোপিয়ান টিউব খুবই ভালো করে খেলা বা এই 2টা জায়গায় থাকে। আচ্ছা, এখন আমি একটু ফাংশনটা একটু আগে দেখার চেষ্টা করি। একটা এপিথেলিয়ামে যখন সিলিয়া থাকে, এই সিলিয়াগুলা অলওয়েজ একটা সিঙ্গেল ডিরেকশনে মুভমেন্ট করে, অলওয়েজ একটা ইউনিডিরেকশনাল মুভমেন্ট হয় এদের, মানে এমন থেকে এমন হবে, তারপর আবার এমন হয়ে যাবে, তারপর আবার এমন হবে, কখনো এমন হবে না। সবসময় এ হচ্ছে 1, এ হচ্ছে 2, 2 থেকে 1-এ আসবে, আবার 1 থেকে 2-তে যাবে, এভাবে। সো অলওয়েজ তারা একটা দিকে মুভমেন্ট করে লুমেনের ভিতরে থাকা কোন একটা জিনিসকে একদিকে
পাঠাইতে সাহায্য করে। সো ইট হেল্পস ইন ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ লুমিনাল সাবস্টেন্সেস। ঠিক আছে, তো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের কন্ডাক্টিং জোন থেকে কাজ কি? আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে অনেক ধুলা বালু ময়লা ঢোকে, অনেক কফ স্পুটাম মিউকাস তৈরি হয়। এগুলা যদি রয়ে যায় রেসপিরেটরি ট্র্যাক্টের কন্ডাক্টিভ জোনে, তাহলে কিন্তু বাতাস আর পাস করতে পারবে না। সো এদেরকে নিয়মিতভাবে মুভ করতে হয়, রেসপিরেটরি প্যাসেজটা ক্লিয়ার রাখতে হয়, অনেকটা ঝাড়ু দেওয়ার মতো করে এদেরকে ঝেঁটে বিদায় করে দিতে হয়। এবং কফটা যে কোথায় জমা হয়, একদম রুট অফ দ্য ল্যারিংসে। সো সিলিয়াগুলো সব ওই বরাবর মুভ করে, ওই বরাবর। আচ্ছা, আর আরেকটা কোথায় থাকে? ফ্যালোপিয়ান টিউবে থাকে। তোমরা যারা জেনারেল এমব্রিওলজি পড়েছো তারা জানো ফার্টিলাইজেশনের পার্ট আছে কিছু। একটা হচ্ছে যে স্পার্মের ক্যাপাসিটেশন, একটা হচ্ছে ওওসাইট ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে লাস্টে ফার্টিলাইজেশন। তো ওওসাইট ট্রান্সপোর্টে তোমরা জানো যে মানে ওওসাইটটা ওভাম থেকে রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢুকে অ্যাম্পুলা পর্যন্ত যাওয়া লাগে, তারপর অ্যাম্পুলাতে যে ফার্টিলাইজ হয়ে দেন তাকে আবার ইউটেরাস পর্যন্ত ঢোকা লাগে। এই যে পুরো জায়গাটাতে তাকে দুইটা জিনিস হেল্প করে, একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের পেরিস্টালটিক মুভমেন্ট, এবং আরেকটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে সিলিয়া আছে। এই সিলিয়াগুলাই ওওসাইট এবং জাইগোটে প্রোপেল করে করে ইউটেরাসের দিকে ঠেলে নিয়ে যায়। তাহলে ফাংশন অফ সিলিয়া কি? র্যাপিড ব্যাক এন্ড ফর্থ মুভমেন্টের মাধ্যমে মুভমেন্ট অফ ফ্লুইড মিউকাস ফরেন পার্টিকেল টুয়ার্ডস দ্য ওরোফ্যারিংস এবং মুভস ওভার টুয়ার্ডস দ্য ইউটেরাস। আর মেকানিজম অফ অ্যাক্টিভ মুভমেন্ট অফ সিলিয়া কি বললাম? এটিপিএস অ্যাক্টিভিটি অফ দ্য ডায়ানিন মোটর আর্ম। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কথা, একটা ডিজিজ আছে যে ডিজিজে এই ডায়ানিন প্রোটিনগুলো থাকে না, অ্যাবসেন্ট থাকে। ডায়ানিন প্রোটিনটা অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকলে ওদের সিলিয়া, আচ্ছা শোনো, সিলিয়ার যা স্ট্রাকচার ফ্লাজেলার একদম একই স্ট্রাকচার, জাস্ট ফ্লাজেলাটা অনেক লম্বা। ওদের সিলিয়া ফ্লাজেলাটা থাকে বাট দে আর ইমমোটাইল। তাহলে ওদের সিলিয়া যদি ইমমোটাইল হয় তাহলে কি হবে? ওদের রেসপিরেটরি ট্র্যাক্টের সিক্রেশন জমে যাবে, খালি ঠান্ডা লাগবে ওদের। আর যারা ফিমেল ওদের ওভারিটা থেকে ওভামটা ইউটেরাসে আসবে না। সো রেসপিরেটরি ইনফেকশন আর কি হবে? ফিমেল ইনফার্টিলিটি। আর ফ্লাজেলাটা আমাদের শরীরে শুধু এক জায়গায় ফ্লাজেলা আছে, দ্যাট ইজ স্পার্মাটোজোয়া। সো ফ্লাজেলাটাও যদি ডায়ানিন না থাকে, ফ্লাজেলাটাও মুভ করবে না, স্পার্মাটোজোটা সাঁতার কাটতে পারবে না। সো মেল স্টেরিলিটি। তাহলে এটা হচ্ছে যদি ডায়ানিন না থাকে কারো। তাহলে ল্যাক অফ ডায়ানিন প্রোটিন হচ্ছে ইমমোটাইল সিলিয়া সিনড্রোম বলে এটাকে। রিপিটেড অ্যান্ড সিভিয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ইনফার্টিলিটি ফিমেল, এটা হচ্ছে যদি সিলিয়া না থাকে, সরি। আর ফ্লাজেলা না থাকলে কি হয় ওইটা আমরা দেখলামই। আচ্ছা, ফ্লাজেলা সিলিয়াতে কোনো পার্থক্যই নাই, স্ট্রাকচার একদম সেম। ফ্লাজেলা সিন অনলি ইন টেল অফ স্পার্মাটোজোয়া, অনলি, আর কোথাও নাই আমাদের শরীরে। ফ্লাজেল ইজ এ লং মোটাইল সিলিয়া, এটার লেংথ অনেক লম্বা, 100 মাইক্রোমিটার। তাহলে লেংথ সবগুলোর কুইক রিভিউ দিই একটা লেংথের। মাইক্রোভিলাই হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার, স্টেরিওসিলিয়া হচ্ছে 25 থেকে 30 মাইক্রোমিটার, সিলিয়া হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার, আর ফ্লাজেলা হচ্ছে 100 মাইক্রোমিটার। আচ্ছা, স্ট্রাকচার অলমোস্ট সেম অ্যাজ সিলিয়া, সেম। আচ্ছা, এবং ল্যাক অফ ডায়ানিন ফ্লাজেলা, মেল স্টেরিলিটি। আচ্ছা, আর যেটা বললাম যে একটা সেলে সিলিয়া থাকতে পারে হান্ড্রেডস, কিন্তু একটা সেলে ফ্লাজেলা থাকে অনলি 1 to 2, অর্থাৎ একটা স্পার্মে সর্বোচ্চ একটা থেকে দুইটা ফ্লাজেলা থাকতে পারে, এর বেশি না। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা পড়াবো। তো বেসিক্যালি এপিথেলিয়াল টিস্যুর এক্সামিনেশন হবে পরের ক্লাসের আগে, ঠিক আছে? তো পরের ক্লাসে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা 10-15 মিনিট লাগবে, তারপরে কানেকটিভ টিস্যু শুরু করে দিব। তো কারো কি আর কোনো কোয়েরি আছে আজকের ক্লাস নিয়ে, কোনো কোয়েশ্চেন? ভাইয়া একটা কথা শুনতাম যে ভমিটিং এর সময় নাকি সিলিয়াগুলো বিপরীত দিকে মুভ করে, এই কথাটা কি সত্যি? ভমিটিং এর সময় সিলিয়া মুভ করলেও কিন্তু লাভ হবে না, কারণ ভমিটিংটা কোন ইয়ে দিয়ে হয়? জিআই ট্র্যাক দিয়ে আসে না ভমিটিং?
সো জিআই ট্র্যাক্টে জি কি ভাইয়া। আমি সিলিয়ার কথা বলেছি? বলি নাই কিন্তু। জিআই ট্র্যাক্টে কিন্তু সিলিয়া নাই। যেটা হয় সেটা হচ্ছে জিআই ট্র্যাক্টে খাওয়া মুভ করে যে সব সময় মাউথ টু অ্যানাস, এই মুভমেন্টটাকে কি বলে? পেরিস্টালসিস বলে না? হুম? জি ভমিটিং এর ভাইয়া। সময় পেরিস্টালসিসের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, উল্টা দিকে পেরিস্টালসিস হয়, ঠিক আছে? এখন বুঝছো? ওকে ভাইয়া। সিলিয়ার মুভমেন্ট উল্টা হয় না, পেরিস্টালসিসটা উল্টা হয়, ঠিক আছে? তোমার কথা শুনছো ঠিকই, বাট ডিটেলসটা একটু ছোটখাটো ভুল আছে। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে কারো? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া সেলুলার এলিমেন্ট আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এই দুইটার ভিতরে একটু কনফিউশন হচ্ছে, মানে আচ্ছা, এটা হচ্ছে তোমাকে আমি ইয়েতে একদম ক্লিয়ার করে দিব, যে কানেকটিভ টিস্যুতে, ওখানে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলবো। তুমি জাস্ট একটু ধৈর্য ধরো, হ্যাঁ? আজকের ক্লাসে এটা লাগবে না এক্সক্লুসিভলি, জাস্ট 2টা দিন ওয়েট করো, আমরা কানেকটিভ টিস্যুতে এটা নিয়ে ভালো মতো শুরু করব, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। মানে কানেকটিভ টিস্যুতে এটার বেসিকটা লাগবে, তো ওইখানে ভালো করে বলবো এটা। তবে যেটা বলছিলাম, যে সেল, যে কোনো টিস্যুতে সেলও থাকে, কিছু নন সেলুলার ম্যাটেরিয়ালও থাকে। এই নন সেলুলার ম্যাটেরিয়ালকে বলা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তো এপিথেলিয়াল টিস্যুতে সেলুলার ম্যাটেরিয়ালই সবচেয়ে বেশি, নন সেলুলার বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স খুবই কম। কিন্তু কানেকটিভ টিস্যুতে পুরোই উল্টা, কানেকটিভ টিস্যুতে সেল একদম কম আর নন সেলুলার ম্যাটেরিয়াল একদম বেশি। এই নন সেলুলার ম্যাটেরিয়ালকে বলা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি যদি না থাকে আমরা শেষ করতে পারি আজকের ক্লাসটা। আর আজকেও আমি এপিথেলিয়াল টিস্যুর কোশ্চেন দেখাচ্ছি না, কারণ শেষ হয়নি যেহেতু থিওরিটিক্যালি, এই জন্য এখনো দেখায় লাভ নেই, পরের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো ভাইয়া আগামী ক্লাসে কি অ্যাসেসমেন্ট থাকবে? না, অ্যাসেসমেন্ট থাকবে পরশু ক্লাসে, মানে আগামী রোববার ক্লাসের শুরুতে, ওকে? পুরো এপিথেলিয়াল টিস্যুর উপর থাকবে অ্যাসেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করি তাহলে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, রাজীব ভাইয়া। হ্যাঁ জি ভাই, আমি ক্লাস শেষ করি। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।